সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়ব তোমাদের বাংলা বই থেকে পিরামিড অধ্যায়টি। এই অধ্যায়ে যে ছকগুলো ও প্রশ্নগুলো তোমাদের করতে হবে, সেগুলো কীভাবে করতে পারো তা বুঝে দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে এই অধ্যায়ের সবগুলো কাজ তুমি বুঝতে পারবে। চলো ক্লাস শুরু করি। ক্লাস শুরুর পূর্বে তোমাদের অনুরোধ করব, যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এই অধ্যায়টি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, বিবরণমূলক লেখা। পিরামিড, সৈয়দ মোস্তফা আলী। আমি সবসময় বলি তোমাদেরকে, যে কোনো বিষয়ে শখ পূরণ করার আগে যে বিষয়ে যে অধ্যায়ের শখটা পূরণ করবে ওই অধ্যায়টা কি ভালোভাবে রিডিং করে নিবে। আমি এখানে রিডিং পড়লাম না, রিডিং পড়তে গেলে আমাদের ক্লাসটা কি অনেক লম্বা হয়ে যাবে। তোমরা অবশ্যই শখগুলো পূরণ করার আগে পুরো অধ্যায়টা ভালোভাবে রিডিং করে নিবে। রিডিং করার পরে তোমরা শব্দতল পড়ে নিবা, প্রয়োজনে শব্দতল আকার মুখস্থ করে নিবে। তোমার জন্য কাজ আছে 20 পৃষ্ঠা থেকে। এই পৃষ্ঠার মধ্যে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো তোমাকে লিখতে হবে। মানে যে অধ্যায়টা পড়লাম আমরা, তোমরা যে পিরামিড যে লেখাটা আছে, লেখাটা পড়ার পরে 5টা প্রশ্ন করা হয়েছে এবং ছক দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানেও লিখে নিতে পারো অথবা তোমরা খাতায় লিখে নিতে পারো। দেখো এই প্রশ্নগুলো কি লিখতে পারো। পরে কি বুঝলাম? ক, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? আমাদের জন্য প্রথম প্রশ্নটা কি, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন। হ্যাঁ, পিরামিড যে লেখাটা পড়লাম আমরা, এই লেখার মধ্যে কিসের বিবরণ আছে? তুমি লিখতে পারো, লেখক এখানে পিরামিডগুলোর বিবরণ দিয়েছেন। মানে আমরা লেখার মধ্যে কি পিরামিডের বিবরণ পেয়েছি। পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন? এই পিরামিডগুলো কারা তৈরি করেছিল এবং কখন তৈরি করেছিল? এগুলো মিশরের ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন। প্রায় 6500 বছর আগে পিরামিডগুলো তৈরি হয়। এই লেখাগুলো তোমরা কোথাও পাবা? তোমাদের যে লেখাটা আছে পিরামিডের, ওই লেখার মধ্যে আছে কথাগুলো। তোমরা যদি ভালো রিডিং করো তাহলে তোমাকে পাবা, দেখবো এখানে আছে। এই জন্য বলছি, শখ পূরণ আগে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার আগে অবশ্যই কি রিডিংটা ভালো পড়ে নিবা। এরপর প্রশ্ন আছে, পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল? তুমি লিখতে পারো, অন্তর্জীবনের প্রত্যাশায় ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন। ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অন্তর্জীবনের অধিকারী হতে পারে না। তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিলে অন্তর্জীবনের পথে আর বাধা থাকে না। এই জন্য ওরা কি পিরামিডগুলো তৈরি করছিল। এরপর প্রশ্ন দেখো কি বলছে, পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? পিরামিডগুলো পাথরের তৈরি। এগুলো কিসের তৈরি? পাথরের তৈরি। পাথর কেটে পাথরের একটি টুকরার উপর আরেকটি টুকরা বসিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সব পুরো পিরামিডটা কিসের তৈরি? পাথর তৈরি। একটা টুকরার উপরে আর একটা টুকরা বসা কি পিরামিডটা তৈরি করা হয়েছিল। নম্বর বসা কি বলছে দেখো, পিরামিড একটি পুরাকীর্তি। বাংলাদেশের যে কোনো পুরাকীর্তির সাথে এর মিল অমিল খুঁজে বের করো। মানে পিরামিডটা যে একটা পুরাকীর্তি, এরকম বাংলাদেশের মধ্যে কি পুরাকীর্তি আছে, এরকম একটা বাংলাদেশের পুরাকীর্তির সাথে মিল অমিল খুঁজে বের করতে বলছে। তুমি লিখতে পারো, বাংলাদেশের বিখ্যাত একটা পুরাকীর্তি হচ্ছে পাহাড়পুরের সোমপুর বিহার। পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা, তবে পিরামিডের প্রাচীনতরে চেয়ে এর প্রাচীনত্ব কম। পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছেন, তেমনি সোমপুর বিহারও ফারাও রাজাদের কীর্তি। তারা এটা কে তৈরি করছিল? এটা ফারাও রাজা তৈরি করছিল আমাদের সোমপুর বিহারটা। পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো, আর বিহারে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং স্বাস্থ্যচর্চা করতেন। পিরামিডের ভেতরে যেমন ছোট ছোট কুঠুরি রয়েছে, বিহারের ভিতরে তাই। বিহারের দেওয়ালে টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেওয়ালে তেমন চিত্র নেই। সোমপুর বিহারের মধ্যে দেওয়ালের মধ্যে কি আছে? টেরাকোটা আছে, দেওয়ালের মধ্যে টেরাকোটা কাজ আছে, কিন্তু পিরামিডের দেওয়ালের মধ্যে তেমন কোনো চিত্র নেই। তবে মিশরের পিরামিড ও সোমপুর বিহার দুটি প্রাচীন সভ্যতার নিদর্শন। এই লেখাটার মধ্যে পিরামিড এবং সোমপুর বিহার, যেটা আমাদের বাংলাদেশের পুরাকীর্তি, এই দুটোর মধ্যে একটা মিল অমিল খুঁজে লেখার চেষ্টা করবো আমরা। এই কাজটা আমাদের মূল বইয়ের 20 পৃষ্ঠা আছে, তুমি এখানে দেখে লিখে দিতে পারো। এরপর কাজটি হলো তোমাদের বলি ও লিখি। পিরামিড রচনার লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এই রচনার মধ্যে লেখক যা বলেছেন
তা তুমি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। ভ্রমণ কাহিনীটিতে প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মোস্তফা আলী মিশরের পিরামিড সম্পর্কে বিচিত্র অভিজ্ঞতা বর্ণনা করেছেন। পিরামিড পৃথিবীর একটি আচার্য নিদর্শন এবং তা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর মধ্যে যতগুলো প্রাচীন কীর্তি আছে তার মধ্যে অন্যতম হলো কি পিরামিড। যুগ যুগ ধরে পিরামিডের ভিতর ও বাহিরের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে মানুষ। পিরামিড নিয়ে কি মানুষ অনেক গবেষণা করছে, যুগ যুগ ধরে কি হচ্ছে ভিতরে এবং বাহিরের রহস্যগুলো কি উদ্ঘাটনের চেষ্টা করছে মানুষ। অনেক পিরামিডের ভিতরে ঢুকতে চেয়েছে সম্পদের লোভে, অনেকে চাইছে কি সম্পদের লোভে ঢুকতে চাইছে, কিন্তু নির্মাতারা এমন কৌশলে তা বানিয়েছিলেন যে সহজে কেউ যেন প্রবেশের রাস্তা না পায়। মিশরের ভিতরে বাহিরে আরো পিরামিড থাকলেও গিজা অঞ্চলের 3টি পিরামিডই জগৎ বিখ্যাত। মিশরের মধ্যে অনেকগুলো ছোটখাটো কি আছে পিরামিড আছে, তার মধ্যে গিজা অঞ্চলে 3টি পিরামিড হলো কি জগৎ বিখ্যাত। পিরামিড 3টি যেসব রাজা নির্মাণ করেছেন তাদের নাম, নির্মাণকাল এবং পিরামিডগুলোর উচ্চতা ও আকৃতির বর্ণনা দিয়েছেন লেখক। এসব পিরামিড তৈরি হয়েছিল পাথর কেটে, পাথর টুকরা দিয়ে। মোট লেগেছিল 23 লক্ষ টুকরা পাথর। এই পুরো পিরামিডগুলোর তৈরি করতে কত টুকরা পাথর লাগছে? 23 লক্ষ টুকরা পাথর লাগছে এখানে। এগুলো বানাতেও 1 লক্ষ লোকের 20 বছর সময় লেগেছিল। ব্যয় হয়েছিল প্রচুর অর্থ। তাহলে কদিন সময় লাগছে? এগুলো 1 লক্ষ লোকের 20 বছর সময় লাগছে এই 3টে পিরামিড বানাতে। পিরামিডগুলো বিশেষ উদ্দেশ্য নিয়ে মিশরের রাজারা তৈরি করেছিলেন। মূল লক্ষ্য ছিল অনন্ত জীবনের প্রত্যাশা। অনন্ত জীবন বলতে ওরা সারা জীবন থাকবে। ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না। তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না। কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি, কারণ এর মধ্যে মানুষ মমিগুলোকে স্পর্শ করতে পেরেছে এবং তা স্থানান্তরিত করে জাদুঘরে রেখেও দিয়েছে। মিশর রাজারা যে উদ্দেশ্য নিয়ে পিরামিডটা তৈরি করছিল, আসলে ওদের উদ্দেশ্যটা কি হয়নি? সফল হয়নি। ওদের মূল উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তিকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রাখি দিবে, যেন কেউ স্পর্শ হতে না পারে। কিন্তু আসলে এটা কি ওরা সফল হয়নি। এখানে অলরেডি মানুষ ঢুকে মমিগুলো স্পর্শ করতে পেরেছে এবং কি তা স্থানান্তর করে জাদুঘর রেখেও দিয়েছে। এই কাজটি তোমাদের কোথায় আছে? 23 পৃষ্ঠের মধ্যে আছে মূল বইয়ের। তোমরা এখানে দেখে লিখে নিতে পারো। তোমাদের এরপর কাজটি হলো লেখা নিয়ে মতামত। পিরামিড রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিজের ছকে লেখো। বুঝার সুবিধার জন্য 2টি নমুনা দেওয়া হলো। দেখো এখানে 2টি ছক দেওয়া আছে। বলছে কি পিরামিড রচনা যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা। 1 নম্বর নমুনা কি দিছে? এই 3টে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। এই তথ্যটি সঠিক কিনা তা যাচাই করতে হবে। মানে তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এরকম। ভেবে কুল কিনারা পাওয়া যায় না সে সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে 20 বছর খাওয়াতে পেরেছিলেন। তোমার মতামত কি হতে পারে? শুনেছি আগেকার রাজা বাদশারা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে দাস হিসেবে কাজ করাতো, যা অত্যন্ত অমানবিক ছিল। পিরামিড বানানোর সময় এ ধরনের কিছু ঘটেছিল কিনা তা জানতে হবে। এটা কি তোমার মতামত বা জিজ্ঞাসা। এরকম আর 2টা তোমাদের কি নিশ্চয়ই লিখতে হবে। তোমাদের যে বইয়ের যে শখ আছে 3 নম্বরে তুমি লিখতে পারো পিরামিড তৈরি করতে 23 লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল। এই তথ্যটি সঠিক কিনা তা যাচাই করতে হবে। তাহলে তোমার কি প্রশ্ন আসতে পারে? এই তথ্যটি সঠিক কিনা তা যাচাই করতে হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। তথ্যটি অবাস্তব। এত সংখ্যক লোককে একটি কাজ একসঙ্গে করানো সম্ভব কিনা তা ভাববার বিষয়। এটা তোমার একটা মতামত যে 1 লক্ষ লোক এদেরকে একসাথে কাজ মেনটেন করানো জিনিসটা কি অসম্ভব। এটা একটা ভাববার বিষয়। ঠিক আছে, এর সবগুলো কোথায় আছে? তোমাদের মূল বইয়ের 24 পৃষ্ঠা আছে, তোমরা এখানে দেখে লিখে নিতে পারো। তোমাদের এরপরে কাজটি হলো বিবরণ লেখি। মানুষের তৈরি পুরনো কীর্তি স্থাপত্য নির্দেশনাকে পুরকীর্তি বলে। বাংলাদেশে অনেক পুরকীর্তি আছে যেগুলোর কোনো একটি হাজার হাজার বছরের বেশি পুরনো, যেমন বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর সোমপুর বিহার,
বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজির মন্দির, ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি। তোমার এলাকায় অন্তত 50 বছর পুরনো কোন স্থাপত্য সম্পর্কে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। কাজটা কি বুঝতে পারছো তোমরা? তোমাদের এলাকার মধ্যে 50 বছরের পুরনো কোনো স্থাপত্য থাকলে ওই স্থাপত্য নিয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটা কি বিবরণমূলক লেখা লিখতে বলছে। তুমি এই এখন মহাস্থানগণ নিয়ে লিখছি, এটা পড়ার পরে তুমি যে আড়িয়ে হবে এটাকে ফলো করে তুমি আড়িয়ে থেকে তুমি তোমার মতো লিখতে পারো। নাম দিব আমরা একটা মহাস্থানগড়। রোমাঞ্চকর এক স্থান, প্রাচীন বাংলার অন্যতম নিদর্শন বগুড়ার মহাস্থানগড়। এমন প্রাচীন পুরাকীর্তি এখানে রয়েছে যা দেখলে নানা প্রশ্ন ও বিস্ময় জাগবে যে কারো মনে। বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড়ের ধ্বংসবিশেষ অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে এই গড়টি। এর প্রাচীন নাম পণ্ডুবর্ধন বা পণ্ডুনগর ছিল। একসময় এটি বাংলাদেশের রাজধানী ছিল। মহাস্থানগড়টা কি ছিল? একসময় বাংলাদেশের রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় 2500 বছর আগে এখানে সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীর বেষ্টিত এই নগরের ভিতরে মৌর্য, পাল, সেন সাম্রাজ্যের অনেক নিদর্শন বিদ্যমান। এই সাম্রাজ্যগুলো কি অনেকগুলো নিদর্শন পাওয়া গেছে এখানে। এর দুর্গের ভিতরে কয়েকটি ডিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জিয়তকুণ্ড, মানকালীর দাব, পরশুরামের বাসগৃহ, বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা ইত্যাদি। ঐতিহাসিকভাবে জানা যায় এক সময়কার মহাস্থানের রাজা নলের সঙ্গে তার ভাই নীলের চরম বিরোধ ছিল। এ সময় মাতৃতার দায়ে অভিশপ্ত ভারতের দক্ষিণাত্যের রাম নামের এক ব্রাহ্মণ এখানে প্রায়শ্চিত করতে আসেন। তিনি এসে উক্ত দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান ও রাজা নিযুক্ত হন। ইতিহাসে এ রাজা নামেই পরশুরাম নামে পরিচিত। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা এখানে রাজত্ব করেন। ইসলাম ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করতে আসা ফকির বেশি দরবে হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহুর সঙ্গে যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। তাহলে কি বুঝছো তোমরা? এখানে মহাস্থানগড়ের একটা সংক্ষিপ্ত বিবরণ লেখা হয়েছে। তোমরা চাইলে এটা লিখতে পারো, অথবা তোমাদের এলাকার মধ্যে কোনো স্থাপনা থাকলে ওটা নিয়ে তুমি লিখতে পারো। এতটুকু ছিল আমাদের পিরামিড অধ্যায়ে যে কাজগুলো ছিল, কাজগুলোর প্রমাণ উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।